বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের বইয়ে একটি সুন্দর সূত্র আছে, যে সূত্র থেকে অনেকগুলো ম্যাথ পরীক্ষায় আসে। তো সূত্রটি হচ্ছে m ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর, যে কোনো মৌল হতে পারে, ডিভাইডেড বাই একটি কার্বন বা রো আইসোটোপের ভরের 1/12, যার মান 1 AMU। আর আমরা জানি 1 AMU সমান সমান 1.66 × 10⁻24 গ্রাম। আর এখানে এমটা কি জিনিস? এম হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সম্পর্কিত অনেক ধরনের ম্যাথ আছে, তার মধ্যে এটি একটি। তো এটি কিভাবে পরীক্ষায় এসে থাকে এবং কিভাবে আমরা সলভ করব, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে একটি কোশ্চিন যে A8 এর একটি অণুর ভর বা আণবিক ভর 4.25 × 10⁻22 গ্রাম। এটা অবশ্যই আণবিক ভর দেয়া আছে, আণবিক ভর। এই A8 এর আপেক্ষিক পারমাণবিক ভর কত, বা এই মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো A8 এর মানে কি? A8 মানে A এর 8টি পরমাণুর ভর এত। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই 4.25 × 10⁻22 এটাকে 8 দিয়ে ডিভাইড করে নিবা, তাহলেই কিন্তু তুমি একটি পরমাণুর ভর পেয়ে যাবা। একটি পরমাণুর ভর পেয়ে যাবা, A8 এর একটি পরমাণুর ভর পেয়ে যাবে। তো একটি পরমাণুর ভর যদি পেয়ে যাও, ধরো এই মানটার অ্যান্সার হলো x, তাহলে আমরা m ইকুয়ালস টু কি লিখতে পারবো? ওপরে হচ্ছে x, অর্থাৎ একটি পরমাণুর ভর যেটা ক্যালকুলেশন করে বের হবে, ভাগ 1 mu, অর্থাৎ 1.66 × 10⁻24। তো এক্সটাও যেহেতু গ্রাম এককে এবং এটাও যেহেতু গ্রাম এককে, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভর যেটা বের হবে, ধরো y বের হলো, তার পাশে কোনো একক থাকবে না, শুধু yটাই অ্যান্সার হবে। তো এইভাবে এখন তোমরা ক্যালকুলেটার ইউজ করে y এর মানটা বের করে ফেলবা, x এবং y। x এর মান প্রথমে বের করবা, করে x এর মানটা এখানে বসাবা, দেন ফাইনালি y এর মান বের হবে, yটাই অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের ম্যাথ সলভ করতে পারি। ঠিক একইভাবে এই সূত্র ব্যবহার করে আরেক ধরনের ম্যাথ আসতে পারে। যে কোনো একটি পরমাণুর ভর দেয়া আছে, সরাসরি দেখো একটি পরমাণুর ভর দেয়া আছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে একটি পরমাণুর ভর যেহেতু দেয়া আছে, তাহলে আমরা কি করব? একটি পরমাণুর ভর সরাসরি উপরে লিখব, 4.48 10⁻23। এটা হচ্ছে গ্রাম এককে। আর আমরা জানি যে নিচে একটি কার্বন পরমাণুর ভরের 1/12 মান 1.66 বা 1 mu, 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে এটা যে অ্যান্সারটা বের হবে সেটাই কিন্তু এই কোশ্চিনের অ্যান্সার। এভাবে আমরা সহজেই এই ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারি। পরীক্ষা যদি আসে, আমরা খুব সহজ নিয়মে এই ম্যাথগুলো সলভ করব। ঠিক একইভাবে আরেক ধরনের ম্যাথ আসতে পারে তোমাদের পরীক্ষায় এই সূত্র সম্পর্কিত। তোমাদের যদি বলা হয়, এখানে একটা কোশ্চিন দেখো যে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে 22.98977, এটা হচ্ছে m এর মান দেয়া আছে, একটি পরমাণুর ভর বের করতে হবে, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে ওই সূত্রটাকে যদি আমরা একটু কনভার্ট করে নিই, যে একটি পরমাণুর ভর সমান সমান কি লেখা যাবে? একটি পরমাণুর ভর, সোডিয়ামের একটি পরমাণুর ভর সমান সমান আমরা কি লিখতে পারবো? দেখো সূত্রটি, একটি পরমাণুর ভর সমান সমান আণবিক ভর মানে m ইন্টু কার্বন 12 আইসোটোপের ভর 1/12, আর গুণ যদি করে দিতাম আমরা, তাই না? তাহলে m ইন্টু হবে 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে m এর মান তো দেয়া আছে, এখানে যদি মানটা বসিয়ে দাও, তাহলে কিন্তু সুন্দর করে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবা। এভাবে যদি 10টি পরমাণু ভর বলে, সেটাকে 10 দিয়ে গুণ করলেও কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে ম্যাথগুলো এই সূত্র সম্পর্কিত, তোমাদের এইভাবে যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। তো তোমরা আরেকটি কাজ করতে পারো, এই সূত্রটা লিখে, আমি যেমন এখানে 3টি অঙ্ক দিয়েছি, তো তোমাদের এরকম যতগুলো ম্যাথ এই সূত্র সম্পর্কিত তোমাদের নোট, গাইড, টেস্ট পেপারে আসতে, অথবা স্যাররা বিভিন্ন সময় যে পরীক্ষায় দিবে, সেগুলো সব এক জায়গায় করতে পারো তোমরা, উইথ সলিউশন একটা নোট তৈরি করতে পারো, যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সম্পর্কিত দ্বিতীয় ম্যাথে কীভাবে আসতে পারে সেটা আমরা শিখব। দ্বিতীয় সূত্র, এখানে m1 a1 + m2 a2
ডিভাইড বাই 100 এভাবেও আসে। m ইজিক্যাল টু ছোটো হাতের m1 আর m2 কী জিনিস সেটা আমাদের জানতে হবে। ছোটো হাতের m গুলো হচ্ছে m1 অ্যান্ড m2, এই দুইটা হচ্ছে আইসোটপগুলোর ভর, যেটা দেয়া থাকবে অবশ্যই আইসোটপগুলোর ভর। এবং a1 আর a2 কী জিনিস, a1 অ্যান্ড a2 এই দুটো আইসোটপের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। আর বড় হাতের এমটা কি তোমরা জানো, বড় হাতের এমটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এভাবে যদি আসে, এবং যেহেতু a1 a2 a3 এরকম এগুলো শতকরা পরিমাণ, আমরা জানি এগুলোর যোগফল অবশ্যই 100 হবে। এই জন্য আমরা লিখতে পারি a1 প্লাস a2 যদি আরও থাকে তার যোগফল অলওয়েজ 100 হবে। এখন কিভাবে প্রশ্ন আসে সেটা আমাদের জানতে হবে। ধরো পরীক্ষায় আসলো যে ক্লোরিনের দুটি আইসোটপ আমরা জানি প্রকৃতিতে, একটি হচ্ছে ক্লোরিনের 35 ভরের আইসোটপ, একটা 37 ভরের আইসোটপ। এখন বলে যে 35 ভরের আইসোটপের শতকরা পরিমাণ 75% এবং 37 ভরের আইসোটপের শতকরা পরিমাণ 25% হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো কিভাবে, যে 35টা হবে m1 আর 37টা হবে m2, 75% এটা হবে আমাদের a1 এবং 25% এটা আমাদের হবে a2। তাহলে আমরা m এর যে সূত্রটা m ইজিক্যাল টু আমরা লিখতে পারি 35 ইন্টু 75 m1 a1 প্লাস 37 ইন্টু 25 m2 a2 ডিভাইড বাই 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রেজাল্ট বের হয়ে যাবে, 35.5 হবে মেবি। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিই। তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা আমি শেখাচ্ছি না, শুধু সূত্রগুলো শেখাচ্ছি। ক্যালকুলেশন তো তোমরা ক্যালকুলেটারের সাহায্য নিয়ে করতে পারো, এই জন্য আমি ওই জিনিস ওই অংশটুকু স্কিপ করেছি এখানে। একইভাবে দেখো এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে অক্সিজেনের 3টি আইসোটপ 16, 17, 18, এদের প্রত্যেকের শতকরা পরিমাণ দেওয়া আছে a1 a2 এবং a3। আর 16, 17, 18 এগুলো হবে m1 m2 এবং m3। আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্র এটাও কিভাবে করতে পারো, এখানে 3টি দেওয়া আছে, 100টা থাকলে 100টাও করা যাবে, যে m1 a1 প্লাস m2 a2, যেহেতু 3টা আছে এখানে m3 a3 এরকম যোগ হবে। যদি আরও থাকতো প্লাস দিয়ে m4 a4 এইভাবে আমরা অ্যাড করতে পারতাম। তাহলে আর নিচে তো 100 হবে আমরা জানি। এবারে মানগুলো বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু এই সূত্রের সাহায্যে এই ম্যাথটা সলভ করতে পারি। ঠিক একইভাবে তোমাদের আরও এক ধরনের কোশ্চেন এভাবে আসে অনেক সময়। ধরো বোরনের 10 ভরের একটি আইসোটপ, 11 ভরের একটি আইসোটপ। বোরনের পারমাণবিক সংখ্যা 5 আমরা সবাই জানি। এটা যদি আইসোটপগুলোর প্রোটন সংখ্যা সমান থাকে, একই মোলের হয়, শুধু ভর এবং নিউট্রন আলাদা হয়, 10 এবং 11। আপেক্ষিক পারমাণবিক ভরটাও দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি শতকরা পর্যাপ্ততা a1 এবং a2। তো একই সমীকরণে তো দুটি আননোন ভ্যালু থাকা সম্ভব না, তাহলে তো আমরা ম্যাথটা করতে পারবো না। এই কারণে আমরা যেটা করে নিব যে a1 এর মান ধরে নেব x, y, z যা ইচ্ছা। তাহলে a2 মান কী হবে, যেহেতু দুটির যোগফল 100 তাহলে 100 থেকে x মাইনাস, দুটি মিলে যেহেতু 100 তাহলে পরেরটা তো অবশ্যই 100 মাইনাস x হবে, বা যদি যোগ করো a1 a2 দেখো 100 হবে, x কেটে যাবে। তাহলে a1 a2 ধরে নিলাম আমরা। এখন আমরা সূত্রে মান বসাবো। আমাদের সূত্রটা কি ছিল, যে m1 a1 প্লাস m2 a2 ইজিক্যাল টু 100m। আমরা 100টাকে ওই পাশে পার করে দিলাম, দিয়ে 100m লিখলাম। এভাবে আমরা লিখতে পারি সূত্রটাকে। তাহলে আমরা এখন যদি মানগুলো বসিয়ে দিই এখানে, যে m1 এর মান হবে 10 ইন্টু a1 এর মান হবে x প্লাস m2 এর মান হবে 11 ইন্টু a2 এর মান হবে 100 মাইনাস x ইকুয়ালস টু 100 ইন্টু 10.8। এভাবে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু x এর মানটা বের হয়ে আসবে। এখানে আমরা যদি ক্যালকুলেশনটা শেষ করি, 10x প্লাস 1100 মাইনাস 11x ইজিক্যাল টু 1080, বা এখানে আমরা যদি x এর মান বের করি 10x থেকে মাইনাস x আসবে, মাইনাস 11x আর 10x ক্যালকুলেশন করলে মাইনাস x হয়, ইকুয়ালস টু 1100 ওই পাশে চলে গেলে 1080 থেকে মাইনাস হয়ে কিন্তু 20 থাকবে। তাহলে অর্থাৎ x এর মান আসবে x ইজিক্যাল টু 20%, দ্যাট মিনস a1 ইকুয়ালস টু 20%, দ্যাট মিনস a2 ইজিক্যাল টু 100 মাইনাস 20 ইকুয়ালস টু 80%। দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে কিন্তু আমরা a1 এবং a2 মান বের করে ফেলেছি। তাহলে আমরা এই যে 2 নাম্বার যে সূত্রটা শিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, সেখান থেকে দেখো 3 ধরনের ম্যাথ আমরা সলভ করলাম। এখন আমি তোমাদের আগেও বলেছি যে তোমাদের এই সূত্র সম্পর্কিত যদি আরও কোনো ম্যাথ তোমরা পাও খুঁজে,
অন্য কোনো টাইপ, তাহলে অবশ্যই তুমি DEF এভাবে সিরিয়ালি নোটে তুলে খাতায় নোট করে ফেলবা। তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর কখনো এই সূত্র সম্পর্কিত ম্যাথ নিয়ে পরবর্তীতে যখন তোমরা SSC পরীক্ষার আগ মুহূর্তে তখন তোমরা এই খাতাটা শুধু দেখেই এই অধ্যায়ের ম্যাথগুলোর প্রিপারেশন নিতে পারো। এবার আরেকটা ম্যাথ তোমরা জানো, আরেকটা ম্যাথ কীভাবে পরীক্ষায় আসবে দেখবো আমরা। 3 নম্বর সূত্রটা হচ্ছে ভর সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা আমরা ক্লাস 8 থেকে জেনে আসছি যে ভর সংখ্যার সাথে প্রোটন আর নিউট্রন জড়িত। এই প্রোটন আর নিউট্রন যোগফল হচ্ছে ভর সংখ্যা। এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, ভর সংখ্যা মূলত নিউক্লিয়াসের ভর, তাহলে আমরা এখানে লিখতে পারি নিউক্লিয়াসের ভর। আর প্রোটন সংখ্যা, একটা মূলে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যা যদি একটি প্রোটনের ভর দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু টোটাল প্রোটনের ভর পেয়ে যাই। ঠিক একইভাবে একটা মূলে যতগুলো নিউট্রন থাকে তাকে যদি একটি নিউট্রনের ভর দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু টোটাল নিউট্রনের ভর পাওয়া যায়, এবং এই দুইটার যোগফলই কিন্তু একটা মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর। তো এইটা সাহায্যে আমরা কিভাবে ম্যাথ সলভ করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কোশ্চেন দেয়া আছে যে এক্স একটি মৌল বা পরমাণু যার পারমাণবিক সংখ্যা Z এবং পারমাণবিক ভর 18। এটা নিউক্লিয়াসের ভর দেয়া আছে। দেখো নিউক্লিয়াসের ভর এত গ্রাম, মৌলটি শনাক্ত করো। তাহলে আমাদের মূলত প্রোটন সংখ্যা বের করতে হবে। আমরা জানি মৌলের আইডেন্টিফিকেশান হচ্ছে প্রোটন। একটা মৌলকে শনাক্ত করতে হলে আমাদের সেই মৌলের প্রোটন সংখ্যা জানতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা ধরে নেব যে মৌলটির প্রোটন সংখ্যা হচ্ছে x, বা এখানে Z দেয়া আছে, আমরা জেডই ধরতে পারি সরাসরি, যেহেতু Z বের করতে হবে আমাদের। তাহলে প্রোটন সংখ্যার মান তুমি জেডই ধরো, তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু Z। তাহলে নিউটন সংখ্যা কি হবে, তোমরা একটা সূত্র শিখেছো যে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা ইকুয়ালস টু কি লেখা যাবে, যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এখান থেকে নিউটন সংখ্যা বের করতে পারি। তাহলে ভর সংখ্যা কিন্তু 18 আমাদের দেয়াই আছে, এখানে উপরে একটা ভর সংখ্যা হয়, তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 18 মাইনাস Z। দেখো এগুলো ধরে নিলাম। তাহলে এখন আমরা যদি সূত্রে মান বসিয়ে দিই যে নিউক্লিয়াসের ভরের সূত্রে, তাহলে প্রোটন সংখ্যা পেলাম কত, Z। তাহলে Z ইন্টু একটি প্রোটনের ভর 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। তাহলে টোটাল প্রোটনের ভর পেয়ে গেলাম, প্লাস নিউটন সংখ্যা হচ্ছে 18 মাইনাস Z ইন্টু একটি নিউটনের ভর 1.675 হবে। 3 হচ্ছে প্রোটনের ক্ষেত্রে, 675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ইকুয়ালস টু কিন্তু নিউক্লিয়াসের ভর। তাহলে নিউক্লিয়াসের ভরটা দেওয়া আছে আমাদের 0.0300011 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22। শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণটা থেকে আমরা যদি x এর ভ্যালুটা বের করতে পারি, x এর ভ্যালু না, আমরা তো এখানে তো আননোন z এর ভ্যালুটা বের করতে পারি, z এর যে ভ্যালুটা বের হবে সেটাই কিন্তু এই মৌলটার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ সেটাই এই মৌলকে শনাক্ত করবে। এভাবে এই সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা z এর মান বের করব, খুব সহজেই বের করতে পারবো। আমরা বাসায় এটা সলভ করব। এরপরে দেখো আরেকটি ম্যাথ, আরও কিছু সূত্র এখানে আছে আমাদের, এখানে 4 থেকে 7, এখানে অনেকগুলো সূত্র একসাথে করা হয়েছে। এই সূত্রগুলোর সাহায্যে কীভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি এখন সেটা আমরা দেখব। তো এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তো MVR এই জিনিসটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথে ঘূর্ণায়মান থাকে তখন সেই ইলেকট্রনের আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি। তো কৌণিক ভরবেগ ইকুয়ালস টু হবে MVR, এবং এটা সমান সমান হবে NH/2π। এখানে এইচ কি জিনিস, এক্সকে বলে প্লাঙ্কের কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক। এটার মান 6.626 × 10⁻34। এটা দুইটি একক আছে, একটা হচ্ছে জুল সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। পায়ের মান 3.1416। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর আমরা জানি ইলেকট্রনের ভর কেজি এককে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, 28 গ্রাম। এরপরে আরও কিছু সূত্র আছে, দেখো যে ভি এখান থেকে বের করা যায়, ভি ইজিক্যাল টু হবে NH/2πmr, আমরা জানি। এক্ষেত্রে আর ব্যাসার্ধ, এম তো ইলেকট্রনের ভর আমরা দেখলামই। আর ব্যাসার্ধ বের করার সূত্র কি, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার, আর যদি মিটার একক করো তাহলে 0.53 10 টু দি মাইনাস 10 n স্কোয়ার মিটার। এছাড়াও ডেলি ইজিক্যাল টু এইচ নিউ HC বাই ল্যামডা, ল্যামডা ইজিক্যাল টু HC বাই ডেলি, তারপরে নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা। এই সবই তোমাদের বই আছে, সূত্রগুলো দেখে নিবা তোমরা। এবারে নিউ মানে কম্পাঙ্ক, এটার একক হার্টস, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যার একক মিটার, এটাকে বলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়।
সি আলোর বেগ, এটা আমরা জানি আলোর বেগ, এবং এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা রিলেশন ন্যানোমিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক ন্যানোমিটারও হয়, অনেক সময় দেওয়া থাকে। তরঙ্গ দৈর্ঘ্যকে ন্যানোমিটারে যদি দেওয়া থাকে মিটারে কনভার্ট করে নিতে হবে 10⁻৯ দিয়ে গুণ করে। আর অ্যাংস্ট্রমে যদি থাকে সেটাকে আমরা 10⁻10 দিয়ে গুণ করে নেব। তো এখানে 4 থেকে 7 পর্যন্ত কয়েকটা সূত্র আছে, সূত্রগুলোর সাহায্যে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো এখানে একটা চিত্র দেয়া আছে, লাল কালার দিয়ে নিউক্লিয়াস বোঝানো হয়েছে, এবং কে মানে প্রথম কক্ষপথ, কে এবং এল মানে দ্বিতীয় কক্ষপথ। এবং দ্বিতীয় কক্ষপথ থেকে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে আসার সময় ডেলি পরিমাণ শক্তি বিকিরণ করেছে, যেটাকে আমরা এইচ নিউ দিয়ে প্রকাশ করি। এবারে কি কোশ্চেন আসতে পারে তোমাদের, দেখো যে এল সেলে কৌণিক ভরবেগ কত, তাহলে কে এল, এল সেলে আগে এন এর মান বের করে নিতে হবে যে কক্ষপথ কত, এন দিয়ে কক্ষপথ বোঝানো হয়, কে এল এন এর মান 2, যেহেতু এটা দ্বিতীয় সেল এই কারণে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এমভিআর কৌণিক ভরবেগকে কী দিয়ে প্রকাশ করি, এমভিআর, এমভিআরের যে সূত্রটা সেটা হচ্ছে NH/2π। এখন এন এর মান তো আমরা বের করে ফেললাম 2, এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34 2 × 3.1416। এবারে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই হবে কৌণিক ভরবেগের উত্তর। এবং এককটা কি হবে, এখানে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধের একক মিটার, ব্যাসার্ধের একক মিটার, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডের জায়গায় মিটার স্কোয়ার হয়ে যাবে, যেহেতু ব্যাসার্ধের একক মিটার। তো এটাও খেয়াল রাখতে হবে যে ভরবেগের কৌণিক ভরবেগের একক। এভাবে আমরা খুব সহজেই এই ম্যাথটা সলভ করতে পারি, এবং ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। এল সেলে ঘূর্ণত ইলেকট্রনের বেগ কত, তাহলে বেগের সূত্র আমরা জানি V = NH/2πmr। এখানে আমরা সবগুলো মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তো এখানে আর এর মানটা কিন্তু আমরা জানি না এল সেলের, সেক্ষেত্রে আমরা আর এর মানটা আগে বের করে নিই, যে r = 0.53 × 10⁻10 × n², তাহলে n² মান, n এর মান 2, তাহলে 2² মিটার। তাহলে মিটার এককে দেখো তোমরা, মিটার এককে আমরা এখান থেকে কিন্তু আর এর ভ্যালুটা বের করতে পারি। এই আর এর ভ্যালুটা এখানে ব্যবহার করব আমরা, করে কিন্তু এই ম্যাথটাও সলভ করতে পারি। কিভাবে, এন এর মান 2, এইচ এর মান 6.626 × 10⁻34 2 × 3.1416 × m এর মান 9.11 × 10⁻31 কেজি ইন্টু আর এর মান এখান থেকে যেটা বের হবে, ধরো এখান থেকে বের হয়েছে এক্স, সে আমরা এটা ধরে নিলাম, এই এক্সটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা এটা একটু আলাদা কালার ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, এখান থেকে নিয়ে যে এখানে বসানো হয়েছে। তাহলে এভাবে আমরা খুব সহজেই এই কৌণিক ভরবেগ, বেগ এবং ব্যাসার্ধ বের করতে পারি উপরের সূত্রগুলো ব্যবহার করে। এছাড়া দেখো শিক্ষার্থী বন্ধুরা আরও কিছু কোশ্চেন আসতে পারে, যে এল থেকে কে নাম্বার কক্ষপথ, মানে দ্বিতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন ফিরে আসার সময়ে যে আলোর বিকৃত করে, আর বিকৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি 450 ন্যানোমিটার হয়, তাহলে বিকৃত আলোর শক্তি কত, বিকৃত আলোর শক্তি কত, তার মানে ডেলি। তাহলে দেখো আমাদের সূত্রটা কী হবে, ডেলি = এইচ ল্যামডা, যেহেতু তাহলে c/λ। তার আগে আমাদের ল্যামডার মানটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 450 × 10⁻9 মিটার। 10⁻9 কোথা থেকে আসলো, আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, 1 ন্যানোমিটার = 10⁻9 মিটার, সেখান থেকে আমরা এটাকে কনভার্ট করে নিলাম। এবারে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, 6.626 × 10⁻34 × 3 × 10⁸ ল্যামডার মান হচ্ছে 450 × 10⁻9। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে ডেলির মান বের করতে পারি, এবং এককটি হবে অবশ্যই জুল, কারণ শক্তির একক জুল। সেক্ষেত্রে বন্ধুরা এবারে আমরা কম্পাঙ্ক কিভাবে বের করতে পারি। কম্পাঙ্ক আমরা জানি কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করা হয়, নিউ = c/λ। তো আমরা যেহেতু ল্যামডার মান জানি এবং সি এর মান জানি, সরাসরি আমরা ব্যবহার করব 3 × 10⁸ 450 × 10⁻9। এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর ব্যবহার করে কম্পাঙ্কের মান বের করতে পারি। অবশ্যই কম্পাঙ্কের একক হবে হার্টজ
অর পার সেকেন্ড, যেটা তোমাদের ভালো লাগে সেটা ইউজ করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ম্যাথগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি আবারও বলছি যে তোমাদের এরভাবে সূত্রগুলো লিখে নিয়ে যত ধরনের ম্যাথ তোমার নোট, গাইড, টেস্ট পেপারে পাবা, এভাবে যদি ABCDEFG ভাবে আস্তে আস্তে বাড়াও এবং নোট করে রাখো, তাহলে পরীক্ষার সময়ে, পরীক্ষার আগে তোমাদের এক ঝলক দেখলেই কিন্তু এই সূত্রগুলোর ম্যাথগুলো যেটাই আসুক পরীক্ষায় কিন্তু সলভ করতে পারবা। তো আমি আশা করছি তোমরা অবশ্যই আমার এই ইনস্ট্রাকশনটা ফলো করবা অবশ্যই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আরও এক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে আসছি, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত কিছু কোশ্চেন। তো তোমরা জানো যে কোয়ান্টাম সংখ্যা 4টি, N, L, M এবং S। N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা অরবিট বা কক্ষপথকে প্রকাশ করে। L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা উপকক্ষপথ প্রকাশ করে। M হচ্ছে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা অরবিটাল সংখ্যা প্রকাশ করে, এবং এস হচ্ছে যে অরবিটাল ইলেকট্রনিক ঘূর্ণন প্রকাশ করে। তো তোমরা জানো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে সমরফেল্ড, চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে জিম্যান, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্ভবত গোল্ডস্মিথ আবিষ্কার করেছে। তো এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আরও বিস্তারিত জানতে হবে। তো একটি একটি করে আমরা জানি যে সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করব এবং এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে। তো এন তোমরা জানো, আগেই বলেছি আমি যে এনটা কক্ষপথ সংখ্যা প্রকাশ করে বা কক্ষপথ প্রকাশ করে, এবং এটা কিছু প্রতীক ব্যবহার করা হয়। যে 1 নম্বর কক্ষপথের কে কক্ষপথ বলা হয় বড় হাতের ক্যাপিটাল লেটার, 2 নম্বরকে ক্যাপিটাল এল, 3 নম্বরকে ক্যাপিটাল এম, 4 নম্বর কক্ষপথকে ক্যাপিটাল এন, 5 নম্বর কক্ষপথকে ক্যাপিটাল ও, এভাবে আমরা প্রকাশ করতে পারি। অনেক সময় বলে কে এল এম এন, এভাবে উল্লেখ থাকে যে এল কক্ষপথ মানে কোন কক্ষপথ, তখন তোমাকে বুঝতে হবে যে এন এর মান 2। এইভাবে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারি। ঠিক একইভাবে তোমার যদি প্রশ্ন করা হয় যে দ্বিতীয় কক্ষপথে বা এল কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেক্ষেত্রে আমরা 2n² সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এল কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এরকম যদি কোশ্চেন আসে, তাহলে আমরা এল এর পরিবর্তে এন এর ভ্যালু কত বসাতে পারি, KL2। তাহলে তারপরে আমাদের যে সূত্রটা 2n², এই সূত্র যদি মান বসাই 2 × 2², তার মানে 8টি ইলেকট্রন। এভাবে আমরা একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা এই 2n² সূত্রের সাহায্যে বের করতে পারি। এরপর উপকক্ষপথ, অনেক সময় বলে যে দ্বিতীয় কক্ষপথের উপকক্ষপথ কয়টি, তৃতীয় কক্ষপথের উপকক্ষপথ কয়টি, বা কোনটি সম্ভব কোনটি সম্ভব না, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এখান থেকে বের করতে পারি। তো সূত্রটা আমরা জেনে নেই যে L = হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, এবং প্রতীকগুলো কি হবে, 0 এর জন্য স্মল লেটারে S, 1 এর জন্য P, 2 এর জন্য D, 3 এর জন্য F। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের প্রশ্ন আসলো যে n = যদি 3 হয় তাহলে কয়টি উপকক্ষপথ সম্ভব। তাহলে L এর ভ্যালু বের করো। L এর ভ্যালু হবে 0, 1 এবং 2। 0 এর জন্য উপকক্ষপথের নাম হবে S, 1 এর জন্য নাম হবে P এবং 2 এর জন্য নাম হবে D। অর্থাৎ সম্ভাব্য উপকক্ষপথগুলো কী কী হতে পারে, 3S, 3P এবং 3D। এখন যদি তোমাদের এইভাবে প্রশ্ন আসে, তোমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবা যে এই 3টি সম্ভব, এই 3টির বাইরে যদি কোনো অন্য কিছু থাকে তাহলে সেটি সম্ভব নয়। যেমন আমরা যদি বলি 3F সম্ভব কিনা, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবা যে 3F সম্ভব নয়। এভাবে আমরা একটা শর্টকাট থিওরি আবিষ্কার করতে পারি বা অনুভব করতে পারি। শর্টকাট কিভাবে আসে দেখো, এল এর ভ্যালু বের করার। তো একটা কক্ষপথ যত নম্বর কক্ষপথ ততগুলোই উপকক্ষপথ হবে। যেমন ধরো 1 নম্বরের উপকক্ষপথ 1টি, 2 নম্বরের 2টি, 3 নম্বরের 3টি, এভাবে। তাহলে 1 নম্বরের 1টি সেটা কি, 1S, 2 নম্বরের 2টি কি, তাহলে কি হবে 2S আর 2P, 3 নম্বরের যে 3টি সেটা কি হবে 3S, 3P, 3D। এভাবে যেই কক্ষপথ হবে, যত নম্বর কক্ষপথ হবে তার ততগুলো উপকক্ষপথই হবে, এবং উপকক্ষপথগুলো সবসময় S থেকে শুরু হয়, তোমরা জানো। এভাবে আমরা খুব সহজেই উপকক্ষপথগুলো বের করতে পারি। উপকক্ষপথের সংখ্যা এবং কয়টি উপকক্ষপথ আছে, কী কী উপকক্ষপথ আছে, সবগুলো কিন্তু বের করতে পারি আমরা। তাহলে আমরা এল এর ভ্যালু থেকে কী ধরনের কোশ্চেন আসে সেটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারলাম। এবারে আমরা এম এ চলে যাই, এম থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে। তো এম তোমরা জানো অরবিটাল সংখ্যা প্রকাশ করে এম, এবং এম এর দুটি সূত্র আছে, একটা হচ্ছে 12 + 1, এটি দিয়ে অরবিটাল সংখ্যা বের করা যায়, আর -L to 0 to +L, এটা দিয়ে অরবিটালের মানগুলো জানা যায় যে কোন অরবিটালের মান কত। এবং সরাসরি যদি কক্ষপথ দেয়া থাকে তাহলে উপকক্ষপথ
অরবিটাল বের করার সূত্র হচ্ছে n স্কোয়ার। তো কীভাবে এই সূত্রগুলো কাজে লাগবে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা এই সূত্রগুলো খুব সহজে বুঝতে পারবা। দেখো কিভাবে আমি বের করি n এর মান থেকে বিভিন্ন অরবিটাল সংখ্যা। ধরো বললো যে n এর মান 3 অথবা বললো KLM m কক্ষপথে কয়টি অরবিটাল রয়েছে, তাহলে সরাসরি দেখো n স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো আমরা। 3 3 9টি। এখন যদি ম্যানুয়ালি বের করতে চাও তাহলে দেখো যে m ইকুয়ালস টু আমরা জানি 12 + 1, এটা আমরা সবাই জানি। তো n এর মান যদি আমরা 3 বলি তাহলে l এর কি কি মান সম্ভব হয়? 0 একটা, এরপর 1 একটা, 2 একটা। তো 0 এর জন্য আমরা জানি s, 1 এর জন্য p আর 2 এর জন্য d। তাহলে s এর ক্ষেত্রে আমরা m এর ভ্যালু বের করি। s এর ক্ষেত্রে যদি m বের করো তাহলে l এর মান তোমরা জানো যে 0, তাহলে m এর মান হবে 2 × 0 + 1, তার মানে একটা হবে। দেখো এভাবে p এর ক্ষেত্রে যদি আমরা l এর মান বের করি, l এর মান হবে 1 যদি হয় তাহলে m এর মান 2 × 1 + 1, তার মানে 3। ঠিক একইভাবে d এর ক্ষেত্রে যদি আমরা বের করি l এর মান 2, তাহলে m এর মান হবে 2 × 4 + 1 5, তাহলে টোটাল যোগ করি 1 3 5 5 3 8 9। দেখো শিক্ষার্থী বন্ধুরা 9টি কিন্তু বের হয়েছে। তো সরাসরি আমরা কিন্তু এইভাবে m এর মান বের করতে পারি। এবার প্রত্যেকটার আবার মান বের করা যায়। যে 1 যে হলো, এটা l এর মান যেহেতু 0, তাহলে আমরা এটার যে মানগুলো -l to 0 to +l যে সূত্রটা, ওইটার সাথে কী করে বের করতে পারি? m এর মান 0ই হবে। তো 1 এর ক্ষেত্রে কী হবে? -1 থেকে +1 পর্যন্ত, -1 0 +1। এই যে তিনটা এই তিনটার মান -1 0 আর +1, যেগুলোকে আমরা px py এবং pz দিয়ে প্রকাশ করি, তাদের m এর মান এগুলো। ঠিক একইভাবে যে l এর মান 2 হলে যে 5টি মান হয় -2 থেকে +2, -2 -1 0 +1 +2 এভাবে। তো এগুলোকে আমরা কি প্রকাশ করতে পারি? dxy dyz dzx dx² - y² এবং dz², এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এইভাবে আমরা কোনো একটা কক্ষপথ দেওয়া থাকলে সরাসরি যদি অরবিটাল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা অ্যাপ্লাই করব 2n² সূত্র। আর যদি কোনো একটা উপকক্ষপথ দিয়ে বলে অরবিটাল কয়টি হবে, সেক্ষেত্রে আমরা এই 12 + 1 সূত্র ব্যবহার করে বিভিন্ন উপকক্ষপথের অরবিটাল কয়টি, 1টি 3টি 5টি এভাবে যোগ করে 9টি এভাবে বের করতে পারি। টোটাল উপকক্ষপথের অরবিটাল সংখ্যা বের করে কক্ষপথের অরবিটাল সংখ্যাও বের করতে পারি। এভাবে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। এভাবে যদি বলে যে 2D সম্ভব নয় কেন, এগুলোও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি, তাই না? এগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের কীভাবে 2D সম্ভব নয় কেন কীভাবে ব্যাখ্যা দিবা, তাই না? তো দেখো যে এখানে n এর মান হবে 2, তাহলে n এর মান 2 হলে l এর মান কী হয়? 0 আর 1 দুইটি হয়। 0 এর ক্ষেত্রে s, 1 এর ক্ষেত্রে p। তাহলে কী অরবিটাল সম্ভব? 2s আর 2p, এই দুইটি অরবিটালই সম্ভব। যেহেতু 2s আর 2p এর মধ্যে কি 2D আছে? নাই, তাহলে 2D সম্ভব নয়। এছাড়া আমরা কিন্তু শর্টকাট পদ্ধতি শিখে গেছি MCQ এর ক্ষেত্রে, কি যে 2 নাম্বার যদি কক্ষপথ হয় তাহলে দুটি উপকক্ষপথ, তাহলে সিরিয়ালি s থেকে শুরু হবে, s আর p, তাহলে 2s আর 2p, এর মধ্যে যেহেতু 2D নাই তাহলে এটি সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নগুলো তোমরা খুব সহজেই অ্যান্সার দিতে পারো। এছাড়া আরেক ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত প্রশ্ন তোমাদের আসতে পারে। ধরো বললো যে ডি উপস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে হিসাব করে বের করো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে আমরা বের করতে পারি। প্রথমে আমরা ডি উপস্তরের ক্ষেত্রে এল এর মান বের করব। এল এর মান হচ্ছে 0 SPD 0 1 2। তাহলে এম এর মান বের করবো এবার। তাহলে এম ইকুয়াল 2 × 2 12 + 1, তাহলে মোট কত হলো দেখো 2 2 4 5। আর আমরা জানি যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে অরবিটাল সংখ্যা 12 + 1 তার দ্বিগুণ, তার মানে এটিকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 12 + 1 এর মান তো 5, তাহলে 5 × 10, তাহলে সরাসরি আমরা কিন্তু ইলেকট্রন 5 × 10 না, সরি 5 × 2 = 5 × 2 5 × 2 = 10। এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা 10টি বের করতে পারি, অর্থাৎ ডি আমরা সর্বোচ্চ 10টি ইলেকট্রন দিতে পারি। ঠিক একইভাবে পি এ যে 6টি ইলেকট্রন কেন দিতে পারি, এফ এ 14টি ইলেকট্রন কীভাবে দিতে পারি, এগুলোও কিন্তু আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের বই আরেকটি নীতি আছে, আব্বাউ নীতি বা n+l নীতি। এটা থেকে তোমরা কিভাবে
অরবিটালগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে পারো। তো এটা যদি শিখতে চাও তাহলে তোমাদের একটা জিনিস শিখতে হবে যে এল এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3। 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। এখন আমরা যে 2p, 3p, 3d এগুলো লিখছি, যে 2s মনে করে লিখলাম, এই 2টা হচ্ছে n কে ডিনোট করে আর এসটা হচ্ছে l কে ডিনোট করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই 1s এর n আর l এর যোগফল বের করি তাহলে 1 যোগ 0 তাহলে কিন্তু 1ই হবে। 2s এর যদি বের করি তাহলে 2ই কিন্তু হবে। s এর ভ্যালু যেহেতু 0 তাহলে এটার ভ্যালু হবে 3, এটার ভ্যালু হবে 4, এটার ভ্যালু হবে 5, এটার ভ্যালু হবে 6, লাস্টটার ভ্যালু কিন্তু হবে 7। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় সারির যদি বের করি 2p এর ভ্যালু যেহেতু 1 তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 5 আর 6, 6 তার মানে এখানে হবে 7। সেক্ষেত্রে বন্ধুরা বুঝতে পারছো তোমরা যে 3d, 3 এর জন্য 3 আর d এর জন্য কিন্তু আমরা 2, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6, 5 আর 2 যোগ করলে হবে 7, 4 এর সাথে 3 যোগ করলে হবে 7। এখন নিয়মটা হচ্ছে যে n আর l আমরা যোগ করব। প্রথমে যোগ করে n আর l এর মান যার কম সেটি আগে লিখব, তার শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। আর একাধিক অরবিটালে যদি n আর l ভ্যালু সেম হয় তাহলে n যার কম, n এর মান কম, n এর মান যার কম সেটি শক্তি কম হবে, শক্তি কম হবে, অর্থাৎ সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যদি সমান হয় তখন এন আর এল এর যোগফল যদি একাধিক অরবিটালে সমান হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন তাহলে সিরিয়ালটা কিভাবে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুবই সিম্পল। আমরা যদি ভালোভাবে একটু মনোযোগ দিই তাহলে কিন্তু বুঝতে পারবো। তাহলে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে 1s এ। কেন? কারণ 1s এর n এর ভ্যালু n প্লাস l এর ভ্যালু সবচেয়ে কম। এরপরে প্রবেশ করবে 2s। এরপরে দেখো 2pও n আর l এর ভ্যালু 3, 3s এরও 3, কিন্তু 2p n এর মান যেহেতু 2 আর 3s এর যেহেতু 3 তাহলে আগে 2p তে তারপরে 3s এ ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক একইভাবে 4, 4 দুইটাই 4, তাহলে 3p আর 4s। তারপরে এই লাইন দেখো 5, 5, 5, তাহলে 3d, 4p, 5s, এভাবে ইলেকট্রন আসবে। এর পরের লাইনে দেখো 4, 6, 6, 6, তাহলে 4d, 5p, 6s, এভাবে ইলেকট্রন যাবে। 4f, 5d, 6p, 7 এর সবগুলোরই যোগফল 7, কিন্তু n এর মান 4, 5, 6, 7 সিরিয়ালি, তাহলে এই সিরিয়ালি ইলেকট্রন প্রবেশ করবে। এভাবে তোমরা এলোমেলোভাবে দিলে এখান থেকে কোশ্চেন আসলে সাজিয়ে লিখতে পারবা। এবং কেন এভাবে ক্রস ক্রস হলো সেটাও কিন্তু বুঝতে পেরেছো। এছাড়া আমরা এটার একটা ছন্দ লিখেছি এখানে, এই ছন্দ দিয়ে মনে রাখতে পারো এই শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস ডিপিএস এফডিপিএস, এই ছন্দটার সাহায্যে আমরা মনে রাখতে পারি। তো এটা মনে রাখার জন্য একটু মুখস্থ করে নিব। তারপরে কিভাবে হবে এটা একটু দেখো। শোনো শোনো প্রিয়া প্রথম অক্ষরগুলো এসএসপি, শোনো প্রিয়া শোনো এসপিএস, ডিপিএস ডিপিএস এফডিপিএস, প্রথম অক্ষরগুলো লিখে নিলাম। এবারে তোমরা জানো যে এস সবসময় শুরু হয় 1 থেকে, পি সবসময় শুরু হবে 2 থেকে, ডি সবসময় শুরু হবে 3 থেকে, এবং এফ সবসময় শুরু হবে 4 থেকে। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম এসটা তাহলে তোমরা বুঝতে পারছো, প্রথম এসটা তাহলে হবে 1s, তাহলে এটা 1s আমরা লিখে পেলাম 1s। তারপরের এসটা তাহলে 2s হবে। পি শুরু হয় কত থেকে? 2 থেকে, তাহলে এটা হবে 2p। এই এসটা তাহলে হবে 3s, যেহেতু এখানে 2s হয়েছে। তারপরের পি 2p যেহেতু লিখছো তাহলে এটা 3p হবে, এটা 4s হবে যেহেতু 3s এর আগে লিখেছো। ডি তো আমি এখন লিখি না, তাহলে ডি শুরু হবে 3 থেকে, তাহলে 3d। এই পিটা হবে তাহলে এখানে 3p লিখছো তাহলে 4p, তাহলে এটা 4s লিখছো 5s। ডি যেহেতু আগে একবার 3d দিয়ে শুরু করেছো তাহলে এটা 4d হবে। তারপরে পি 4p লাস্ট লিখেছো তাহলে এটা 5p। এস যেহেতু 5s লিখছো এর আগে তাহলে এটা 6s। এফ শুরু হবে 4 থেকে, তাহলে 4f। ডি যেহেতু আগে লিখছো একটা 4d তাহলে এটা 5d। তারপরে পি যেহেতু 5p লিখছো তাহলে এটা 6p, আর এ যদি 6s লিখছো এটা 7s। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু উপরে 4টা মিলে গেল। কীভাবে মিলে গেল তোমাদের একটু দেখাই আমি, তোমরা বুঝতে পারবা আমরা এই 4টা কীভাবে মিলালাম। এই যে কোনাকুনি দেখো তোমরা, প্রথমে আমরা লিখছি দেখো 1s, এই যে প্রথমে 1s, তারপরে 2s দেখো, তারপরে 2s, তারপরে 2p 3s, এই যে 2p 3s,
তারপরে 3p4s, 3p4s, এখন লাইন বাই লাইন কিন্তু মিলে যাচ্ছে, আমরা কিন্তু এইভাবে লিখেছি। তারপরে 3d4p5s, এই যে 3d4p5s, এরপরে 4d5p6s, 4d5p6s, এরপর 4f5d6p7s, 4f5d6p7s। এভাবে তো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই কিন্তু ইলেকট্রন কীভাবে প্রবেশ করবে আমরা সেটা বুঝতে পারলাম। এখন যদি পরীক্ষায় আসে যে 3d, 4p, 5s, 4f এই অরবিটালগুলোকে তাদের শক্তির উচ্চক্রম অনুযায়ী সাজাও, তখন আমরা এই চার্ট দেখে দেখে এটা বের করতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা ঝটপট কীভাবে অ্যান্সার লিখতে পারি, আমরা যোগফলটা বের করে ফেলবো। দেখো সেক্ষেত্রে বন্ধুরা খুব সহজে কীভাবে হয়, 4 আর f এর ভ্যালু যেহেতু 3, 4 আর 3 7, 3 আর d এর ভ্যালু যেহেতু 2, 3 আর 2 5, s এর ভ্যালু যেহেতু 0, 4 আর 0 4, 5 আর 0 5, 4 আর 1, p এর ভ্যালু 1 5। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে n আর l এর ভ্যালু সবচেয়ে কম 4s এর, তাহলে 4s এর শক্তি সবচেয়ে কম। এবার 5 দেখো 3টার, এই 3টা গোল দিলাম, এই 3টার কিন্তু 5, তাহলে n এর মান অনুযায়ী সাজাবো, n এর মান যেটা কম সেটা আগে, তাহলে সবচেয়ে কম 3d, তাহলে 3 সবার আগে হবে, তারপরে 4p, তারপরে তোমরা বুঝতে পারছো 5s, ফাইনালি এটা যেহেতু 7 তাহলে 4f সবার শেষে হবে। এভাবে খুব সহজে আমরা কিন্তু এভাবে সিরিয়ালি সাজাতে পারি। যখন তোমাদের এমসিকিউ আসবে যে কোনটার শক্তি কম, কোনটি দিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এখানে যেটি আগে থাকবে সেটি দিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং পরে যেটি থাকবে শক্তির উচ্চক্রমে সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যে তোমাদের যেভাবে পুরো অধ্যায়টা আলোচনা করা হয়েছে, তোমরা যদি বাসায় এই অধ্যায়টা প্র্যাকটিস করো এবং একটি নোট তৈরি করো যেটাতে সূত্রের পরপর যেভাবে আমি আলোচনা করলাম সেভাবে সব কিছু সাজানো থাকবে, একটি সূত্র লিখলাম তারপরে এই সূত্র সম্পর্কিত ম্যাথগুলো এইভাবে, তাহলে এসএসসি পরীক্ষার সময় তোমরা পরীক্ষার আগে যদি একবার দেখে যাও তাহলে